নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি। আজ দ্বিতীয় অংশ শুরু করি। সন্ধ্যার পর নিধু গ্রামে ঢুকিল। নিজের বাড়ি পৌঁছিবার আগে সে একবার থমকিয়া দাঁড়াইল। তাহাদের বাড়ির ঠিক সামনে সরু গ্রাম্য রাস্তার এপাশে লালবিহারী চাটুজ্যেদের যে বাড়ি সে ছেলেবেলা হইতে জনশূন্য অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়াছে, সে বাড়িতে আলো জ্বলিতেছে। এক আধটা আলো নয়, দোতলার প্রত্যেক জানালা হইতে আলো বাহির হইতেছে। ব্যাপার কি? সে বাড়ির সামনে আসিয়া দাঁড়াইয়া চাহিয়া দেখিল বৈঠকখানায় অনেক গ্রাম্য ভদ্রলোক জড়ো হইয়াছেন। তাহার বাবা রামতারণ চৌধুরীও আছেন তাহাদের মধ্যে। একজন স্থূলকায় প্রৌঢ় ভদ্রলোক সকলের মাঝখানে বসিয়া হাত নাড়িয়া কি বলিতেছেন। নিধু নিজের বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। তাহাকে দেখিয়া প্রথমে ছুটিয়া আসিল নিধুর ভাই রমেশ। ও মা, ও কালী, দাদা বাড়ি এসেছে, দাদা। তখন বাকি সবাই ছুটিয়া আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। সম্মিলিতভাবে নানা প্রশ্ন করিতে লাগিল। নিধুর মা আসিয়া বলিলেন, তোরা সরে যা, ওকে আগে একটু জিরুতে দে। বস নিধু, পাখা নিয়ে আয় কালী। নিধু জিজ্ঞাসা করিল, মা, কারা এসেছে ও বাড়িতে? জজবাবু বাড়ি এসেছেন ছুটি নিয়ে, এবার নাকি পুজো করবেন বাড়িতে। লালবিহারী বাবু? হ্যাঁ, তোর কাকা হন, কাকা বাবু বলে ডাকবি। বড় লোক। এতে কি? ভালো কথা, ওতে একটা মাছ আছে, দে গঙ্গার বিলে ধরছিল, কিনে এনেছি। ও পুটি, তোর দাদা মাছ এনেছে, আগে কুটে ফেল দেখি, পচে যাবে বলিয়া নিধুর মা ঘরের মধ্যে চলিয়া গেলেন এবং অল্পক্ষণ পরে এক ঘটি জল ও গামছা আনিয়া নিধুর সামনে রাখিয়া বলিলেন, হাত মুখ আগে ধুয়ে ফেল বাবা, বলছি সব কথা। নিধুর আপন মা নাই, ইনি সৎমা এবং রমেশ নিধুর বৈমাত্রেয় ভাই। রমেশ বলিল, দাদা একটা ডাব খাবে? আমি একটা ডাব এনেছিলাম বন্ধুদের গাছ থেকে। নিধুর মা ধমক দিয়া বলিলেন, যা, বর্ষাকালের রাত্রিরে এখন ডাব খায় কেউ? তারপর জ্বর হোক। তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসি। খাবার অন্য কিছু নয়, চাল ভাজা আর শহর থেকে সে বাড়ির জন্য যে ছানার গজা আনিয়াছে তারই দুখানা। জলপান শেষ করিয়া নিধু কৌতূহলবশত লালবিহারী বাবুর বৈঠকখানার বাহিরে গিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। সেই স্থূলকায় ভদ্রলোকটি তাহাকে দেখিতে পাইয়া বলিলেন, ওখানে দাঁড়িয়ে কে? ভেতরে এসো না। নিধু সসংকোচে বৈঠকখানার ভেতরে ঢুকিতে রামতারণ চৌধুরী ব্যস্ত সমস্ত হইয়া বলিলেন, নিধু, কখন এলে? এটি আমার ছেলে, এরই কথা বলছিলাম তোমাকে, মোক্তারিতে ঢুকেছে এই সবে। স্থূলকায় ভদ্রলোকটি লালবিহারী চাটুজ্যে। নিধু তাহা বুঝিল। সে বাবাকে ও লালবিহারীকে আগে প্রণাম করিয়া পরে একে একে অন্যান্য বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদেরও প্রণাম করিল। লালবিহারী চাটুজ্যে বলিলেন, বসো বসো, তারপর পসার কেমন হচ্ছে? নিধু বিনীতভাবে বলিল, আগে একরকম হচ্ছে, সবে তো বসেছি। লালবিহারী পূর্ব স্মৃতি মনে আনিবার ভাবে বলিলেন, তোমার মতো আমিও একদিন প্র্যাকটিস করতে বসেছিলাম বহরমপুরে, 3 বছর ওকালতি করেছিলাম। সেসব দিনের কথা আজও মনে আছে। বেশ ভালো করে খেটো হে মক্কেলের জন্যে, ফাঁকি দিও না, তাহলেই পসার হবে। মক্কেল নিয়ে ব্যবসা তোমার মতো আমিও একদিন করেছি, জানি তো। পুত্রগর্বে রামতারণের বুক ফুলিয়া উঠিল। এত বড় একজন লোক, একটা মহকুমার ডিক্রি ডিসমিসের মালিক, তাহার ছেলে নিধুর সহিত সমানে সমানে কথা কইতেছেন। কই, আরও তো কত লোক গাঁয়ের বসিয়া আছে,
কজনের ছেলে আছে উকিল মোক্তার? লালবিহারী পুনরায় বলিলেন, তুমি কাল যাবে না পরশু যাবে? নিধু উত্তর দিল, পরশু সকালে উঠেই চলে যাব। তাহলে কাল আমার বাড়ি দুপুরে খেয়েও দু একটা কথা বলবো। রামতারণ একবার সগর্বে সকলের দিকে চাহিয়া লইলেন, ভাবটা এইরূপ, কই তোমাদের কাউকে তো লালবিহারী খেতে বললে না? মানুষেই মানুষ চেনে। নিধু বিনীতভাবে বলিল, আজ্ঞে তা বেশ। আমার ছেলে অরুণকে তুমি দেখনি, আলাপ করিয়ে দেব এখন। সেও ল পড়ছে, সামনের বছর এমএ দেবে, তোমার বয়সই হবে। নিধু বলিল, আচ্ছা এখন তাহলে আসি কাকাবাবু। নিধুর মা শুনিয়া বলিলেন, বড় লোক কি আর এমনি হয়? মন ভালো না হলে কেউ বড় লোক হয় না। তবে কর্তা যেমন, গিন্নি কিন্তু তেমন নয়, একটু ঠেকারে আছে। তা থাক, আমরা গরিব মানুষ, আমাদের তাতে কী বা আসে যায়? আমরা সকলের চেয়ে ছোট হয়েই তো আছি, থাকবও চিরকাল। পরদিন সকালে রমেশ ছুটিয়া আসিয়া নিধুকে বলিল, দাদা শিগগির এসো, জজবাবুর ছেলে তোমায় ডাকছে। নিধুদের বাহিরের ঘর নাই, তবে রোয়াকের উপর একখানা খড়ের চালা আছে। নিধু বাহিরে গিয়া দেখিল একটি 16-17 বছরের ছেলে চালার নিচে রোয়াকে বসিয়া কি একখানা বইয়ের পাতা উল্টাইতেছে। নিধু ছেলেটিকে রোয়াকে মাদুর পাতিয়া বসাইল। ছেলেটি বলিল, আপনাদের বাড়িতে কোনো বাংলা বই আছে? নিধু ভাবিয়া দেখিয়া বলিল, না, বই তেমন কিছু নেই তো, বাংলা রামায়ণ মহাভারত আছে। ওসব না, আমার বোন মঞ্জু বড্ড বই পড়ে, তার জন্যে দরকার, সে পাঠিয়ে দিলে। তোমাদের বাড়ি বই নেই? সব পড়া শেষ। মঞ্জু একদিনে 3খানা করে বই শেষ করে। সিমলের বান্ধব লাইব্রেরি, অত বড় লাইব্রেরি, তার জন্যে ফেল, বই জুগিয়ে উঠতে পারে না। তোমার বোন কি কলকাতায় থাকে? ও যে মামার বাড়ি থেকে পড়ে, এবার 2nd ক্লাসে উঠল, সামনের বার ম্যাট্রিক দেবে। বাবা মফস্বলে বেড়ান, সব জায়গায় মেয়েদের হাই স্কুল তো নেই, তাই ওকে মামার বাড়ি কলকাতায় রেখেছেন পড়ার জন্যে। দুপুরে সেই ছেলেটি তাহাকে খাইবার জন্য ডাকিয়া লইয়া গেল। নিধু উহাদের বাড়ির মধ্যে ঢুকিয়া অবাক হইয়া গেল। বড় লোকের বাড়ি বটে। চক মিলানো দোতলা বাড়ির বারান্দা হইতে দামি দামি সুদৃশ্য ভিজা শাড়ি ঝুলিতেছে। বারান্দায় সুবেশা সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করিতেছে। কোনো ঘরে গ্রামাফোন বাজিতেছে। লোকজনে ভিড়ে হইচইয়ে সরগরম। এই বাড়িটি সে পড়িয়া থাকিতে দেখিয়া আসিতেছে বাল্যকাল হইতে। কখনো ইহারা দেশে আসেন নাই। নিধু বাড়িটার মধ্যে কখনো ঢুকিয়া দেখে নাই এর আগে। বাবার মুখে সে শুনিয়াছে, তাহার যখন বয়স 4 বৎসর, তখন একবার ইহারা দেশে আসিয়া ঘর বাড়ি মেরামত করিয়া ও নূতন করিয়া অনেকগুলি ঘর বারান্দা তৈরি করে, কিন্তু সে কথা নিধুর স্মরণ হয় না। একটা প্রৌঢ়া মহিলা তাহাকে যত্ন করিয়া আসন পাতিয়া বসাইলেন এবং কিছুক্ষণ পরে একটি 15-16 বছরের সুন্দরী মেয়ে তাহার সামনে ভাতের থালা রাখিয়া গেল। কিছুক্ষণ পরে মহিলাটি আবার আসিয়া তাহার সামনে বসিলেন। নিধু লজ্জায় মুখ তুলিয়া চাহিতে পারিতেছিল না। মহিলাটি বলিলেন, লজ্জা করে খেও না বাবা, তোমাকে সেবার এসে দেখেছিলাম এতটুকু ছেলে, এর মধ্যে কত বড়টি হয়েছ। ও মঞ্জু, এদিকে আয়, তোর দাদার খাওয়া দেখ, এখানে দাঁড়া এসে, আমি আবার ওদিকে যাব। মেয়েটি আসিয়া মায়ের পাশে দাঁড়াইল, বলিল, বারে, আপনি কিছু খাচ্ছেন না যে? নিধু সলজ্জভাবে বলিল, আপনাকে বলতে হবে না, আমি ঠিক খেয়ে যাব। মেয়ের মা বলিলেন, ওকে আপনি বলতে হবে না বাছা, ও তোমার ছোট বোনের মতো, এক গায়ে পাশাপাশি বাড়ি, থাকা হয় না আসা হয় না, তাই নইলে তোমরা প্রতিবেশী, তোমাদের চেয়ে আপন আর কে আছে?
তোমার মাকে ওবেলা আসতে বলো। বসে খাও বাবা। মঞ্জু, দাঁড়া এখানে। গৃহিণী উঠিয়া চলিয়া গেলেন। মেয়েটি বলিল, আমি মাংস এনে দিই। মাংস আমি খাইনে তো। মেয়েটি আশ্চর্য হইবা সুরে বলিল, খান না? ও মা, তবে মাকে বলে আসি, কি দিয়ে খাবেন? নিধু এবার হাসিয়া বলিল, সেজন্যে তোমায় ব্যস্ত হতে হবে না। এই যা আয়োজন হয়েছে, আমার পক্ষে এত খেয়ে ওঠা শক্ত। সঙ্গে সঙ্গে সে ভাবিল, ইহার অর্ধেক রান্নাও তাহাদের বাড়িতে বিশেষ কোনো পূজা পার্বণ কি উৎসবেও কোনোদিন হয় না। বড় লোকেরা প্রত্যহ কি এইরূপ খাইয়া থাকে? মহকুমায় যদু মুক্তারের বাড়ি সে খাইয়াছে, ইহার অপেক্ষা সে অনেক খারাপ। বহু লোক সেখানে খায়, সে একটা হোটেলখানা বিশেষ। খাওয়ার পরে সে বাহিরে আসিতেছিল, ছেলেটি তাহাকে বলিল, আসুন, আমার আঁকা ম্যাপ আর মঞ্জুর হাতে গড়া মাটির পুতুল দেখে যান। এই সময়ে লাল বিহারী বাবু কোথা হইতে বেড়াইয়া ফিরিলেন। নিধুকে দেখিয়া ব্যস্ত হইয়া বলিলেন, খাওয়া হয়েছে বাবা? আগে এই উঠলাম খেয়ে। বেশ, পেট ভরেছে তো? আমি তো দেখতে পারলুম না। মাঠে একটি পৈতৃক জমি আজ ৩-৪ বছর বেদখল করেছে, তাই দেখতে গিয়েছিলুম। না কাকাবাবু, সেজন্যে ভাববেন না, অতিরিক্ত খাওয়া হয়ে গেল। খুড়িমা ছিলেন বসে। লাল বিহারী বাবু ঘরের মধ্যে ঢুকিলেন। ছেলেটির নাম বীরেন। সে নিধুকে অন্তপুরের একটা ছোট ঘরের মধ্যে লইয়া গিয়া বসাইল। কিছুক্ষণ পরে মেয়েটি ঘরের মধ্যে ঢুকিয়া তাহার হাতে পানের ডিবা দিয়া বলিল, পান খান দাদা? আমার পুতুল দেখেননি বুঝি? দাঁড়ান দেখাই। মঞ্জু একটা আলমারির ভিতর হইতে এক রাশ মাটির কুমির, কুকুর, রাধাকৃষ্ণ, সিপাই প্রভৃতি বাহির করিয়া বলিল, দেখুন কেমন হয়েছে? ভারী চমৎকার, বাহ। মঞ্জু হাসি মুখে বলিল, আমাদের স্কুলে এসব তৈরি করতে শেখায়। আরও একটা জিনিস দেখাবো, কাল আসবেন তো? নিধু বলিল, না, সকালেই যেতে হবে। এখন নতুন মোক্তারিতে ঢুকে কামাই করা চলবে না, তাছাড়া কেস রয়েছে। বিকেলে এসে চা খাবেন কিন্তু। চা তো আমি খাই নে। চা না খান, জল খাবার খাবেন, সেই সময় দেখাবো। আসবেন কিন্তু দাদা, অবশ্যই। এই সময় বীরেন ঘরে ঢুকিয়া বলিল, মঞ্জু কিন্তু বেশ গান গাইতে পারে। শোনেননি বুঝি নিধুদা? ওবেলা গান শুনিয়ে দে না মঞ্জু। মঞ্জু বেশ সপ্রতিভ মেয়ে, বেশ নিঃসংকোচেই বলিল, উনি ওবেলা জল খেতে আসবেন, নেমন্তন্ন করেছি, সেই সময় শোনাব। নিধু বাড়ি আসিলেই তাহার মা জিজ্ঞাসা করিলেন, ভালো খেলি? খুব ভালো। কি কি খেলি বল? গিন্নির সঙ্গে দেখা হলো? হ্যাঁ, তিনি তো খাবার সময় বসেছিলেন। আর কার সঙ্গে আলাপ হলো? আর ওই যে বীরেন বলে ছেলেটি, বেশ ছেলে। আশ্চর্যের বিষয়, নিধুর মনের প্রবলতম ইচ্ছা যে সে মায়ের কাছে মঞ্জুর কথা বলে, সেটাই কিন্তু সে বলিতে পারিল না। মঞ্জুর সম্পর্কিত কোনো উল্লেখই সে করিতে পারিল না। নিধুর মা বলিলেন, গিন্নির সঙ্গে আমার ইচ্ছে যে একটু আলাপ করি। বড়লোকের বউ, আলাপ রাখা ভালো। তা তুমি গিয়ে আলাপ করলেই পারো। তিনি কি তোমার এখানে আসবেন? তোমায় যেতে হবে। একা যেতে ভয় করে। তুমি যেন একটা কি, প্রতিবেশীর বাড়ি যাবে, এতে ভয় কি? বাঘ না ভাল্লুক তোমায় টপ করে মেরে ফেলবে নাকি? তুই যদি যাস, তোর সঙ্গে যাই। তা চলো না। আমায় তো ওরা বিকেলে জল খেতে বলেছে ওখানে। নিধুর মা আগ্রহের সহিত বলিলেন, কে কে বললে তোকে? গিন্নি বললে নাকি? হ্যাঁ তাই। ওই গিয়ে ঠিক গিন্নি ছিলেন না সেখানে, তবে ওই গিন্নিই বলে পাঠালেন আর কি। তোকে বোধহয় গিন্নির খুব ভালো লেগেছে।
মায়ের এই সব কথা বড় অস্বস্তিকর। নিধু দেখিতেছে চিরকাল তার মায়ের ব্যাপার। বড় লোক দেখিলে অত ভাঙিয়া নুইয়া পরিবার যে কি আছে, তাহাকে ভালো লাগিলেই বা কি? উহারা তো তাহার সহিত মেয়ের বিবাহ দিতে চাইতেছে না, সুতরাং ভাবিয়া লাভ কি এসব কথা? মুখে উত্তর দিল, তা কি জানি, হয়তো তাই। নিধুর মা সগর্বে বলিলেন, ভালো লাগতেই হবে যে, না লেগে উপায় কি? না, মার জ্বালায় আর পারিবার জো নাই। এত সরল আর ভালো মানুষ লোক হইলে আজকালকার কালে জগতে তাহাকে লইয়া চলাফেরা করাও মুশকিল। পৃথিবীতে যে কত খারাপ জুয়াচোর বদমাইশ লোক থাকে, নিধুর ইতিপূর্বে কোনো ধারণা ছিল না সে সম্বন্ধে। কিন্তু সম্প্রতি মোক্তারিতে ঢুকিয়া সে দেখিতেছে মার মতো সরলা এ পৃথিবীতে চলে না। বেলা 6টার সময় বীরেন বাহির হইতে ডাকিল, নিধুদা আসুন, ও নিধুদা। নিধু বাহিরে আসিতেই বলিল, দেরি করে ফেললেন যে, মঞ্জু কতক্ষণ থেকে খাবার সাজিয়ে বসে, আমায় বললে ডাক দিতে। নিধুর মনে হঠাৎ বড় আনন্দ হইল। এ অকারণ পুলকের হেতু প্রথমটা সে নির্ণয় করিতে পারিল না। পরে ভাবিয়া দেখিল মঞ্জু তাহার জন্য খাবার লইয়া বসিয়া আছে, এই কথাটা তাহার আনন্দানুভূতির উৎস। বেশ দাদা, এই বুঝি আপনার বিকেল? নিধু রোয়াকের এক পাশে গিয়া গোচোরের মতো বসিল। এবার সে আরও বেশি সংকোচ বোধ করিতে লাগিল, কারণ বিকালে আরও 2-3টি মহিলা সাজগোজ করিয়া এদিক ওদিক ত্রস্ত লঘুপদে ঘোরাফেরা করিয়া সংসারের ও রান্নাঘরের কাজকর্ম দেখিতেছেন। চা খাবেন না ঠিক? না, শরীর খারাপ হয় খেলে, অভ্যেস নেই তো। তবে থাক, একটু শরবত করে দেব? ওসবে দরকার নেই, থাক। কিন্তু আমি যে জন্যে আরও এলাম। মঞ্জু বিস্ময়ের সুরে বলিল, কি জন্যে? এটা মঞ্জুর ভান। নিধু কি বলিতেছে তাহা সে কথা পারিতেই বুঝিয়াছে। নিধু বলিল, তোমার গান শুনব, তাছাড়া আমার মা আসবেন এক্ষুনি। জ্যাঠাইমা? বাহ, এ কথা তো বলেননি এতক্ষণ। মঞ্জু মাকে ডাক দিয়া বলিল, ও মা, শুনছ? জ্যাঠাইমা পাশের বাড়ির, আজ এক্ষুনি আসবেন আমাদের বাড়ি। গিয়ে নিয়ে আসবো? না, তোকে যেতে হবে কেন? তুই বরং নিধুকে খাবার দে, পাশের বাড়ি, তিনি ঠিক আসবেন এখন। মঞ্জু নিধুকে খাবার দিয়া ঘর হইতে চলিয়া গেল এবং পরক্ষণেই আবার আসিয়া সামনে দাঁড়াইল। নিধু জিজ্ঞাসা করিল, তুমি কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। কোন স্কুলে? সিমলে গার্লস হাই স্কুল। নিধু শিক্ষিতা মেয়ের সঙ্গে কখনো মেশে নাই। এসব পাড়া গায়ে মেয়েরা হাই স্কুলে পড়া দূরের কথা, অনেকে বাংলা লেখাপড়াই ভালো জানে না। নিধুর মনে হইল সে এমন একটি জিনিস দেখিতেছে যাহা সে কখনো পূর্বে দেখে নাই। তাহার মনে চিরকাল সাধ ছিল ভালো লেখাপড়া শিখিবে, কিন্তু দারিদ্র্যবশত সে সাধ পূর্ণ হইল না। তবুও লেখাপড়ার কথা বলিতে সে ভালোবাসে। এ পাড়া গায়ে লেখাপড়া জানা লোক নাই। কলা কুমড়া চাষের কথা শুনিতে বা বলিতে তাহার ভালো লাগে না, অথচ এখানকার গ্রাম্য মজলিসে ওসব কথা ছাড়া অন্য বিষয়ের আলোচনা করিবার লোক নাই। নিধু বলিল, আচ্ছা, তোমার হিস্ট্রি আছে? অ্যাডিশনাল কি নিয়েছ? অ্যাডিশনাল হিস্ট্রি তো নিয়েছি, আর সংস্কৃত। অঙ্ক না? ও সুবিধে হয় না আমার। নিধু হাসিয়া বলিল, সেদিক থেকে বেশ মিলেছে বটে। আপনি কোন বছর ম্যাট্রিক দিয়েছিলেন? আজ 6 বছর হলো। কোথায় পড়তেন? মামার বাড়ি থেকে। এই সময়ে মায়ের গলার আওয়াজ পাইয়া নিধু ব্যস্তভাবে বলিল, মা এসেছেন। মঞ্জু বলিল, আপনি খান, আমি দেখছি। খানিক পরে গিন্নির সহিত নিধুর মাকে রান্নাঘরের সামনের রোয়াকে বসিয়া কথা বলিতে দেখা গেল।
নিধুর মা অত্যন্ত সংকোচের সহিত কথা বলিতেছেন, পাছে তাহার কথার মধ্যে অত বড়লোকের গিন্নি কোনো দোষ ত্রুটি ধরিয়া ফেলেন, এই ভয়েই যেন তিনি জড়সড়। গিন্নি বলিলেন, আচ্ছা, এখানে ম্যালেরিয়া কেমন? নিধুর মা বলিলেন, আছে বই কি দিদি, ভয়ঙ্কর ম্যালেরিয়া। এখানে 12 মাস কিন্তু বাস করা চলে না, যাই বলুন। আমাকে আপনি বলবেন না দিদি, আমরা কি তার যোগ্যী? আপনি বয়সেও বড়, মানেও বড়। গিন্নি খুশি হইয়া বলিলেন, সে আবার কি কথা? আচ্ছা, তাই হবে, তুমিই বলবো এরপরে। নিধুর মা বলিলেন, আপনি বলছেন 12 মাস বাস করা চলে না? বাস না করে যায় কোথায় সব? এ গায়ে কারো কি ক্ষমতা আছে? সে যাই বলো, আমি তো এই 7 দিনও আসিনি, এর মধ্যেই হাঁপিয়ে পড়েছি। ওকে বলছিলাম চলো এখান থেকে যাই, উনি বলেন পৈতৃক ভিটেটা, এবার পুজোটা করব ভেবেছি। তা আমি বলি, চোখ কান বুজে থাকি 1 মাস, আর কি করব? আপনারা রাজা লোক দিদি, আপনাদের কথা আলাদা। আমরা আর যাব কোথায়? তেমন ক্ষমতাও নেই, সুবিধেও নেই, কাজেই কাদায় গুণ পুঁতে পড়ে থাকা। ওকে বলি, বালিগঞ্জে একটা বাড়ি করে ফেলো এই বেলা। সে কোথায় দিদি? বালিগঞ্জ কলকাতায়, খুব ভালো জায়গা। আমার কাকা আলিপুরে বদলি হলেন, এবার সাবজজ ছিলেন দিনাজপুরে। আমায় বললেন, হইম, জামাইকে বল আমার বাড়ির পাশে একটু জমি নিয়ে বাড়ি করতে। কাকা আজ বছর 2 বাড়ি কিনেছেন কিনা বালিগঞ্জে। 2 খুড়তো ভাই বড় চাকরি করে, একজন মুনশেফ, একজন সাব ডেপুটি। খুব বড় ঘরে বিয়েও হয়েছে দুজনের। দান সামগ্রী আর ফার্নিচার 2খানা ঘরে ধরে না। এই সময় মঞ্জু আসিয়া নিধুর মাকে পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গিন্নি বলিলেন, এই আমার বড় মেয়ে, কলকাতায় পড়ে। নিধুর মা মঞ্জুর দিকে চাহিলেন এবং সম্ভবত তাহার সাজগোজের পারিপাট্য ও রূপের ছটায় এমন আশ্চর্য হইয়া গেলেন যে আশীর্বাদ দূরে থাক, কোনো কিছু কথা পর্যন্ত বলিতে ভুলিয়া গেলেন। গিন্নি বলিলেন, নিধুকে খাবার দিয়েছিস? মেয়ে বলিল, নিধুদা খাচ্ছে বসে। খুড়িমা, আপনি চা খান তো? নিধুর মা বলিলেন, না মা, চা খাওয়ার অভ্যেস তো নেই। নিধুর মায়ের প্রত্যেক কথায় ও ব্যবহারে প্রকাশ পাইতেছিল যেন ইহাদের বাড়ি আসিয়া এবং ইহাদের সঙ্গে মিশিবার সুযোগ পাইয়া তিনি কৃতার্থ হইয়া গিয়াছেন। মঞ্জু খানিকটা নিধুর মার কাছে থাকিয়া আবার নিধুর কাছে চলিয়া গেল। বীরেন সেখানে বসিয়া গল্প করিতেছিল। বীরেন মঞ্জুকে দেখিয়া বলিল, নিধুদা তোকে কি গান করতে বলছেন? নিধু বলিল, ও বেলা বলেছিলে যে জল খাওয়ার সময়ে গান করবে। মঞ্জু বেশ সহজ সুরে বলিল, বেশ, করব এখন। খুড়িমা তো শুনবেন, ওরা গল্প করছেন যে। আমি মাকে ডাকব? না না, এখন থাক, আমি করব এখন গান, ততক্ষণ ওদের গল্প হয়ে যাক। নিধুর আগ্রহ বেশি হইতেছিল। মেয়েদের মুখে গান সে কখনো শোনে নাই। এসব দেশে মেয়েরা গান গাহে না। মেয়ে হারমোনিয়াম বাজাইয়া পুরুষের সামনে গান গাহিতেছে, এ একটা নূতন দৃশ্য যাহা সে কখনো দেখে নাই। কিছুক্ষণ পরে মঞ্জু সত্যিই হারমোনিয়াম বাজাইয়া গান গাহিল, অনেকগুলি গান। তাহার কোনো লজ্জা সংকোচ নাই, বেশ সহজ সরল ব্যবহার। নিধুর মা তো একেবারে মুগ্ধ। মেয়েটির দিক হইতে তিনি আর চোখ ফিরাইতে পারেন না। গান যে ধরনের, সে ধরনের গান তিনি কখনো শোনেন নাই। অনেক জায়গায় কথা বুঝিতে পারা যায় না, কি লইয়া গান তাহাও বোঝা যায় না। শ্যামা বিষয় বা রামপ্রসাদী গান নয়, দেহতত্ত্বও নয়। অবশ্যই এতটুকু মেয়ের মুখে দেহতত্ত্বের গান ভালো লাগিত না। শুনিতে শুনিতে নিধুর মায়ের মনে হইল,
তিনি যেন কোথায় মেঘ লোকে চলিয়া যাইতেছেন উড়িয়া। সেখানে যেন বাল্যকালে তাহার বাপের বাড়িতে যেমন ফাল্গুন চৈত্র মাসে শুকনো ধূর ফুলের উড়ন্ত পাপড়ি ধরিয়া আনন্দ পাইতেন, বাবুরহাটের সেই পুকুরের ধারে সেই ফুলগাছতলায় বসিয়া 12 বছরের বালিকাটির মতো আবার ধূর ফুলের পাপড়ি ধরিতেছেন। আবার সেই আনন্দভরা বাল্যকাল তাহার স্নেহময় পিতাকে লইয়া ফিরিয়াছে, যে পিতার মুখ মনের মধ্যে স্পষ্ট হইয়া এখন আর ফোটে না, কথাবার্তাও অস্পষ্টভাবে মনে পড়ে। নিজের অজ্ঞাতসারে কখন নিধুর মার চোখে জল আসিয়া গেল। ইতিমধ্যে হারমোনিয়ামের আওয়াজ পাইয়া পাড়ার আরও অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে ছুটিয়া আসিয়াছিল, কিন্তু তাহারা বাড়ির মধ্যে ঢুকিতে সাহস না করিয়া দরজার সামনে ভিড় করিতেছে দেখিয়া মঞ্জু বীরেনকে বলিল, দাদা, ওদের ডেকে নিয়ে এসো বাড়ির মধ্যে। নিধুও মুগ্ধ। মঞ্জুর মুখের গান শুনিয়া তাহার মনে হইল এ কেমন এক ধরনের জীবন যাহার মধ্যে সে এই প্রথম প্রবেশ করিল। জীবনে এত ভালো জিনিসও আছে, শুধু সাক্ষী শেখানো, কেশ সাজানো, যদু মোক্তারের ব্যবসার সম্বন্ধে উপদেশ, মক্কেল ও হাকিমকে তুষ্ট রাখিবার নানা কলা কৌশল সম্বন্ধে বক্তৃতা, বাড়ির দারিদ্র্য, অভাব, অভিযোগ, এ সবের ঊর্ধ্বেও এমন জগৎ আছে, আকাশ যেখানে নীল, সূর্যোদয় অরুণ রাগা রক্ত, সারা দিনমান বিহঙ্গ কাকলি মুখর, যেখানে উদ্বেগ নাই, গাউন পরা উকিল মোক্তারের ভিড় নাই, হাকিমদের গম্ভীর গলার আওয়াজ নাই, জেরায় প্রতিপক্ষের মোক্তারের ধূর্ত চোখের দৃষ্টি নাই। নিধু বাঁচিল, সে বাঁচিয়া গেল আজ। জগতের সম্বন্ধে তাহার বিশ্বাস বদলাইয়া গেল, সৌন্দর্যের অস্তিত্ব সে খুঁজিয়া পাইল এতদিনে। ইতিমধ্যে কখন নিধুর ছোট ভাই রমেশ আসিয়া দাদার কাছে দাঁড়াইয়াছে। নিধু বলিল, তুই কখন এলি রে? রমেশ হাসিয়া বলিল, এই এলাম। আঙুল দিয়া দেখাইয়া বলিল, দিদির গলা শুনে একবার ভাবলাম যাব কি যাব না, তারপর আর পারলাম না। নিধু বলিল, তা আসবি না কেন? বেশ করেছিস। সে আরও তৃপ্তি পাইল যে তাহার মা ও রমেশ এমন গান শুনিতে পাইল, কখনো শোনে না তো এসব। মঞ্জু বলিল, আপনার ছোট ভাই বুঝি? নিধু ঘাড় নাড়িল। পড়ে? পড়ার সুবিধে হয় না এখানে, তবে ওকে মামার বাড়ি রেখে কিংবা নিজের কাছে নিয়ে গিয়ে এবার পড়াবো। খুব বুদ্ধিমান ছেলে। আমরা যদি কলকাতায় বাড়ি করি, আমাদের বাড়িতে রেখে দেবেন না? মঞ্জুর উদারতায় নিধু মুগ্ধ হইয়া গেল। এরকম কেহ বলে না। মঞ্জু ছেলে মানুষ, মন এখনো সরল, তাই বোধহয় বলিল, পরের ঝঞ্ঝাট কে সহজে আজকাল ঘাড়ে করিতে চায়। রমেশ লজ্জায় ঘাড় গুঁজিয়া বসিয়া রহিল। বীরেন বলিল, রমেশ, ফুটবল খেলতে পারো? একটা ফুটবল টিম করব ভাবছি। নিধু রমেশের হইয়া উত্তর দিল, ফুটবল এখানে কে খেলবে? অনেকে চোখেও দেখেনি, তবে ও খেলা শিখে নিতে পারবে চট করে। গাছে উঠতে, সাঁতার দিতে, দৌড়াদৌড়িতে ও খুব মজবুত। বাড়ি ফিরিয়া পর্যন্ত নিধুর মায়ের মন ছটফট করিতে লাগিল। জজবাবুর বাড়ি যে তিনি ও তাহার ছেলেরা এত খাতির পাইয়া আসিলেন, কথাটা কাহার কাছে গল্প করেন? তাহার জীবনে এত বড় সম্মান আর কখনো কেহ তাহাকে দেয় নাই। ওদের দরের লোকের সঙ্গে মিশিয়াছেনই বা কবে? পুকুরের ঘাটে গা ধুইতে গিয়া দেখিলেন পূবপাড়ার প্রৌঢ়া জগঠাকরুন বাসন মাজিতেছেন। জগঠাকরুন গর্বিতা ও ঝগড়াটে প্রকৃতির বলিয়া গ্রামের সকলেই তাহাকে সমীহ করিয়া চলে। তাহার উপর জগঠাকরুনের অবস্থাও ভালো, কিন্তু কথাটা যে না বলিলেই নয়। নিধুর মা সহজভাবে ভূমিকা ফাঁদিলেন। হো দিদি, আজ যে এত দেরিতে বাসন মাজছ? জগঠাকরুন বাসনের দিকে চোখ রাখিয়াই বলিলেন, সময় পাইনি। আজ ওবেলা দুজন কুটুম্ব এলো বাড়িতে, তাদের জন্য রান্না বান্না করতে দেরি হয়ে গেল। তারপর বড় ছেলে এসে বললে, মা, খাবার তৈরি করে দাও, 8 ঘরার হাটে যাব। এই সব করতে বেলা গেল একেবারে।
নিধুর মা বলিলেন, আমারও আজ বড্ড দেরি হয়ে গেল, অন্যদিন এর আগেই ঘাট সেরে চলে যাই। জগঠাকরুন চুপ করিয়া আপন মনে বাসন মাজিতে লাগিলেন। নিধুর মা পুনরায় বলিলেন, মঞ্জু, কি চমৎকার গান করলে দিদি। জগঠাকরুন মুখ তুলিয়া বলিলেন, কে? ওই যে জজবাবুর মেয়ে মঞ্জু। ওরা আজ খুব খাতির করেছে নিধুকে। ওকে চা দিয়ে খাবার দিয়ে জজবাবুর মেয়ে নিজে কাছে বসে গান শোনালে। বেশ লোক জজগিন্নিও, তিনি তো ভারী ব্যস্ত। বলেন, নিধুকে আগে দে জল খাবার, ও আমার ছেলের মতো। আমায় তো কাছে বসিয়ে কত সুখ দুঃখের কথা। কথাটা জগঠাকরুনের তেমন ভালো লাগিল না। তিনি মুখ ঘুরাইয়া বলিলেন, বাদ দেয় ওসব বড় মানুষের কথা। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। কারু বাড়ি যাইও নে, সময়ও নেই। ওদের সঙ্গে মেলামেশা কি আমার সাজে? তুমি বড় লোক আছো, বড় লোক আছো, আমি কেন যাব তোমার বাড়ি খোসামত করতে? আমারও স্বভাব নেই। তা তোমরা বুঝি দেখা করতে গিয়েছিলে? ওমা, এমনি দেখা করতে যাব কেন? নিধুকে যে জজবাবু নেমন্তন্ন করে নিয়ে গিয়ে দুপুরবেলা কত যত্ন করে খাওয়ালে, আবার বিকেলে জল খাবারের নেমন্তন্ন করলে তার ওপর। নিধু তো লাজুক ছেলে, কিছুতেই যাবে না, ওরাও ছাড়বে না। শেষে জজবাবুর ছেলে নিজে এসে আমাকে নিধুকে ডেকে নিয়ে গেল। একেবারে নাছোড় বান্দা। জগঠাকরুন সংক্ষেপে বলিলেন, বেশ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। পরে নিধুর মাই নীরবতা ভঙ্গ করিয়া বলিলেন, না, বেশ লোক কিন্তু ওরা। জগঠাকরুন মুখ খিঁচাইয়া কহিলেন, কি জানি বাপু, কারো ছন্দাংশেও কোনোদিন থাকিনি, থাকবও না। বেশ হোক খারাপ হোক, যারা আছে তারাই আছে। মেয়েটার নাম কি বললে? মঞ্জু। কি চমৎকার মেয়ে দিদি। বয়স কত? এই 15-16 হবে। ধপধপে ফর্সা রং কি, চেহারা কি! তাতে তোমারই বা কি আর আমারই বা কি? বেল পাকলে কাকের কি? ওরা নিধুর সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেবে? না না, তা আমি বলছি নে। তাই কি কখনো দেয়? তবে চুপ করে থাকো। চেহারা হবে না কেন বলো? তোমার মতো আমার মতো পুঁইশাক খেয়ে তো মানুষ নয়। নির্ভাবনায় দুধ ঘি খেলে তোমারও চেহারা ভালো হতো, আমারও চেহারা ভালো হতো। সে কথা তো ঠিক দিদি। অত বড় 15-16 বছরের ধিঙ্গি মেয়ে যে নিধুর সামনে, মা বাপের সামনে হারমোনি বাজিয়ে গান করবে, এতেই দেখো না কেন? তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে করুক দিকে, কালই গায়ে ঢিঢি পড়ে যাবে। এখন বড় মানুষের ওপর কথা বলে কে? ওরা জানছে আজ এসেছি এ গায়ে, কাল চলে যাব হিল্লি দিল্লি, আমাদের নাগাল পায় কে? তাই বলি, ওদের সঙ্গে আমাদের মিশতে যাওয়াই বেকুবি। আমি যাচ্ছি দেখাশোনা করছি ভেবে, ওরা ভাবে খোসামত করতে আসছে। শেষের দিকের কথায় বেশ কিছু শ্লেষ মিশাইয়া জগঠাকরুন তাহার বক্তৃতা সমাপ্ত করিলেন এবং মাজা বাসনের গোছা তুলিয়া লইয়া পুকুরঘাট ত্যাগ করিলেন। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।